সাতটা প্রিন্সিপাল আমাদের ডান। আজকে যে প্রিন্সিপালটা পড়বো সেটা কিসের আন্ডারে পড়ছে? সবাই বলেন। The principle of how the economy as a whole works. The principle of how the economy as a whole works. As a whole works মানে as a whole এখন সবকিছু মিলে ইকোনমি কিভাবে কাজ করে সেটার আন্ডারে কয়টা প্রিন্সিপাল আছে? বাকি তিনটা। প্রথমটা কি? A country's standard of living depends on its ability to produce goods and services. এটার মানে কি? স্ট্যান্ডার্ড অফ লিভিং কি বলেন তো? জীবনযাত্রার মান। কাদের জীবনযাত্রার মান? The people of a specific country. ঠিক আছে, একটা স্পেসিফিক কান্ট্রির জীবনযাত্রার মানটা কেমন সেটাকে আমরা বলি কি? স্ট্যান্ডার্ড অফ লিভিং। আচ্ছা, বিভিন্ন দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং কি ভ্যারি করে? রিজনটা কি, কেন করে? ইকোনমির কারণে, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে, তাদের ইনফ্রাস্ট্রাকচারের কারণে, বিভিন্ন কারণে কি স্ট্যান্ডার্ড অফ লিভিং একটা দেশ থেকে আরেকটা দেশ থেকে কি করে? ভ্যারি করে। আবার ওই দেশের পলিটিক্যাল সিচুয়েশনের কারণেও কিন্তু কি হয়? স্ট্যান্ডার্ড অফ লিভিং ইফেক্টেড হয়। ঠিক আছে, এই যে পলিটিক্যাল যে রিজনটা আমি বললাম, এই যে কিছু কিছু অনেক ভালো ভালো কান্ট্রিজ আছে না যারা মানে ইকোনমির দিক থেকে অনেক ভালো, বাট অন্য দেশের সাথে সম্পর্ক ভালো না, তাদের মাঝে এখন কি হচ্ছে? ওয়ার হচ্ছে, রাইট? এই ওয়ারের কারণে তাদের এখন ইকোনমিক কন্ডিশন খুবই ডাউন হয়ে গেছে। সো এই স্ট্যান্ডার্ড অফ লিভিং একটা স্পেসিফিক কান্ট্রির প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মানকে বোঝাচ্ছে। তো এই ইকোনমি বা স্ট্যান্ডার্ড অফ লিভিং একটা দেশের প্রোডাক্ট অর সার্ভিস কি পরিমাণ, কতটুকু কোয়ালিটিফুল প্রোডাক্ট এন্ড সার্ভিস প্রডিউস হচ্ছে সেটার উপর নির্ভর করে। কিন্তু সেটা কিভাবে বলেন তো? প্রোডাক্ট এন্ড সার্ভিস প্রোডাকশনের অ্যাবিলিটির উপর একটা দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং ডিপেন্ডেন্ট। কেন? এই দেশে যত বেশি প্রোডাকশন হয় তো অর্থনীতি তত বেশি ভালো থাকে এবং ফিনান্সিয়াল ওরা তত বেশি উন্নত দিকে থাকে, ওই কারণে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং উন্নত দিকে থাকে। ওকে, জাস্ট একটা এক্সাম্পল দেই। আমরা জানি যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং এর চাইতে ইউএস এর স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক হাই। ঠিক আছে, এটার রিজন হচ্ছে বাংলাদেশের যে পপুলেশন আছে, যে পিপল আছে, তাদের বিভিন্ন প্রোডাক্ট ও সার্ভিস প্রডিউসের অ্যাবিলিটি যতটুকু না তার চেয়ে কয়েক গুণ বেশি ইউএস এর। ঠিক আছে, তারা অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট অনেক কম প্রাইসে প্রডিউস করতে পারে, কিন্তু বাংলাদেশের জন্য এই জিনিসটা কি একটু টাফ। এই জন্য বাংলাদেশের মানুষের কি স্ট্যান্ডার্ড অফ লিভিং বিলো দ্য স্ট্যান্ডার্ড অর বিলো এভারেজ বলা যায়। ঠিক আছে, অস্ত্র প্রোডাকশন করে না, এটা তো রাজনৈতিক কাজ। হ্যাঁ, নিজেদের সেফটির জন্য। যে আমরা পড়েছিলাম না ইকোনমিক্সের ডেফিনেশনে যে ন্যাশনাল ডিফেন্স, সেটাও কিন্তু আপনাদের ইকোনমিক্সেরই একটা পার্ট। ঠিক আছে, সো আমরা এই বিষয়টা ইজিলি বুঝতে পারছি যে আচ্ছা প্রোডাক্টিভিটি মানে বলেন কি? ওখানে একটা ওয়ার্ড আছে, দেখেন রেড কালার দিয়ে মার্ক করা। হোয়াট ইজ প্রোডাক্টিভিটি? ওই যে ওখানে দেখেন লেখা আছে the amount of goods and services produced per unit of labor. প্রত্যেকটা ইউনিট অফ লেবার, ফর এক্সাম্পল আমরা কোনো একটা কাজ করছি, আপনারা প্রত্যেকে কতটুকু উৎপাদন করছেন সেটা হচ্ছে কি প্রোডাক্টিভিটি। আমরা যদি অন্য টার্মে বলি সেটা হচ্ছে আমরা কতটুকু ইনপুট দিচ্ছি একটা প্রোডাকশনের জন্য, একটা কাজের জন্য আমরা কতটুকু ইনপুট দিচ্ছি এবং সেটার এগেইনস্টে আমরা কতটুকু আউটপুট পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি। এখন একটা কাজ কমপ্লিট করার জন্য আমরা 10 জন লেবার দিয়েছি। ঠিক আছে, তাদের এই কাজটা 5 ডেজে কমপ্লিট করার কথা, কিন্তু তারা তাদের অলসতার জন্য কাজটা কমপ্লিট করতে 10 ডেজ লাগিয়ে দিল। তাহলে তাদের প্রোডাক্টিভিটি কমে যাবে নাকি বেড়ে যাবে? কমে যাবে। তাদের প্রোডাক্টিভিটি হওয়ার কথা ছিল, আউটপুট হওয়ার কথা ছিল কততম দিনে? 5ম দিনে, রাইট? বাট তারা সেটা শেষ করেছে কবে? হ্যাঁ। তো এই স্ট্যান্ডার্ড অফ লিভিং প্রোডাক্টিভিটির সাথে কানেক্টেড, যে আপনি কতটুকু ইনপুট দিচ্ছেন এবং সেটার এগেইনস্টে কতটুকু আউটপুট পাচ্ছেন। এখন আমরা প্রথমের দিকে যে দুটো পয়েন্ট আছে সেটা একটু দেখেন। Average income in rich countries is more than 10 times average income in
পুয়ার কান্ট্রিজ। পুয়ার যে কান্ট্রিগুলো আছে সেটার চাইতে গড় যে আয়টা সেটা রিচ কান্ট্রিজের 10 গুণ বেশি। কতটা ডিফারেন্স একটু দেখেন, চিন্তা করে দেখেন। The US standard of living today is about 8 times larger than 100 years ago. US এর বর্তমান যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা কি 100 বছর আগে যেটা ছিল সেটার চেয়ে 8 গুণ বেশি। তার মানে তারা এখন নিজেদের প্রিভিয়াস পজিশনে নেই, তারাও কিন্তু নিজেদের জায়গা থেকে ইমপ্রুভমেন্ট করেছে। শুধু যে আদার কান্ট্রিজের সাথে স্ট্যান্ডার্ড অফ লিভিং কম্পারিজন হয় তা না, নিজের দেশের সাথেও নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিং কম্পারিজন হয় একটা ইয়ারের সাথে আরেকটা। প্রতি বছর কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিং কান্ট্রিজগুলো কি করা হয়, মেজার করা হয়। কারেন্ট যে ইয়ারটা সেটা চাইতে যদি স্ট্যান্ডার্ড অফ লিভিং পরবর্তী বছরে আরো বেশি হয় তাহলে আমরা বুঝবো কি একটা দেশের ইকোনমি গ্রো করছে, রাইট? এই টপিকটা বুঝেছেন তাহলে কিভাবে একটা দেশের মানে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোডিউসের অ্যাবিলিটির সাথে স্ট্যান্ডার্ড অফ লিভিং কানেক্টেড। যত বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট একটা দেশ নিজের পপুলেশনকে দিতে পারবে এবং পপুলেশনের অ্যাবিলিটি থাকবে প্রোডাকশনের জন্য, ওই দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং তত কি হবে, হাই হবে। Prices rise when the government prints too much money. বলেছে এখানে যে সরকার যখন অনেক বেশি টাকা বা মুদ্রা প্রিন্ট করে, ছাপায়, তখন কি হয়, যে কমোডিটি আছে, প্রোডাক্টস আছে, সেগুলোর প্রাইসেস কি হয়েছে, বেড়ে যায়। এই যে রেড পয়েন্ট করা ওয়ার্ডটা, এটা কি আপনারা সবাই জানেন? ইনফ্লেশন। ইনফ্লেশনের বাংলা কি? মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, আমরা যে কোনো একটি বলতে পারি। আমাকে কি কেউ এই বিষয়টার কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে? একটি দেশে যখন ম্যাডাম নগদ অর্থ তার ভ্যালু থেকে বেশি হয়ে যায় তখন তার কিসের ভ্যালু, মানে অর্থনৈতিক যে বৈদেশিক ভ্যালু আছে তার মুদ্রা, ওটা থেকে যখন বাজারে নোট বেশি হয়ে যায় যখন ভ্যালুটা, তখন নোটের ভ্যালুটা কমে যায়, তখন ওটাকে মুদ্রাস্ফীতি। তার মানে আমরা বলতে পারি যে কারেন্সির ভ্যালুটা কমে যাবে, রাইট? কিন্তু কারেন্সির ভ্যালুটা কমে যাবে ইন টার্মস অফ হোয়াট? যখন সাপ্লাই বেশি থাকে বাজারে, কিসের সাপ্লাই? নোটের সাপ্লাই। আচ্ছা, ঠিক আছে। আমরা যদি সিম্পলি ইনফ্লেশনের কথা মানে চিন্তা করি তাহলে জাস্ট একটা কথাই মাথায় রাখবেন, একটা প্রোডাক্টের এভারেজ বা নর্মাল যে প্রাইস হওয়া উচিত সেটাই যখন আপনাদের বেশি প্রাইসে কিনতে হচ্ছে বা প্রাইসটা বেড়ে যাচ্ছে, সেটাই কি ইনফ্লেশন। দেখেন ডেফিনিশনটা কি লেখা আছে, increases in the general level of prices. প্রাইসের যে জেনারেল লেভেল থাকার কথা সেটা কি হয়ে গেছে, বেড়ে গেছে, সেটাকে আমরা কি বলবো, ইনফ্লেশন। আচ্ছা, এখন ইনফ্লেশনের কারণ মানে ইনফ্লেশন কেন হয় আমাদের দেশের পার্সপেক্টিভে কেউ এক্সাম্পল দিতে পারবে? রিসেন্টলি এরকম টাকা ছাপানোর বা ইনফ্লেশন হওয়ার একটা পসিবিলিটি আছে এরকম? আমাদের বৈদেশিক ভাবে যে আমাদের একটা বিজনেসের কানেকশন আছে, ওটা যে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন পরিবহনে এবং যা শিপিং এ যেমন মাল আটকে যাচ্ছে, ওটার কারণে আমাদের বৈদেশিক ভাবে আমাদের বিজনেস অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের টাকাও। আমি একদম রিসেন্ট একটা এক্সাম্পল চাচ্ছি। আপনারা কি যে করেন সারাদিন, পড়াশোনা তো করেনই না, একটু আশেপাশে ইনফরমেশন রাখার চেষ্টা করবেন। বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি অনেক টাকা ছাপিয়েছে, আপনারা জানেন না? কেন টাকা ছাপিয়েছে? কোন কোন ব্যাংকে টাকা সংকট? হ্যাঁ, ম্যাক্সিমাম ইসলামিক যে ব্যাংকগুলো সেগুলো, আর কিছু কিছু নন ইসলামিক ব্যাংকও আছে। যেসব ব্যাংকগুলোতে কি টাকার সংকট দেখা দিয়েছে, তাদের কাছে কি নেই, লিকুইড মানি নেই। লিকুইড মানি কি, ক্যাশ। তাদের কাছে ক্যাশ নেই, এর জন্য তারা কি করতে পারছে না, কাস্টমারদেরকে অন টাইম সার্ভিস দিতে পারছে না, কাস্টমারদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, সো এটার কারণে কি প্রবলেম হচ্ছে, মানি সার্কুলেশনটা কিন্তু হচ্ছে না। সো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি পদক্ষেপ নিল, অনেকগুলো টাকা ছাপিয়ে ফেলল।
ছাপালো, আগের টাকাগুলো কি ভ্যানিশ হয়ে গেছে? কারো না কারো হাতে তো গচ্ছিত আছে। যখন এইরকম মানে একটা মার্কেটে বা একটা ইকোনমিতে এরকম টাকা সংকট দেখা যায়, টাকা কিন্তু কখনো শেষ হয়ে যায় না, ঠিক আছে? টাকাগুলো একটা হাতে গচ্ছিত হয়ে যায় বা যে কোনো একটা পার্ট অফ দ্য ইকোনমি অর অফ দ্য সোসাইটির হাতে অনেক বেশি টাকা চলে যায়, আদার পার্ট অফ দ্য সোসাইটি অর ইকোনমি তারা কি হয়ে যায়, অনেক পর হয়ে যায়। সো এই প্রবলেমটা দূর করার জন্য সামটাইমস একটা দেশের সেন্ট্রাল যে ব্যাংক তারা কি করে, টাকা ছাপায়। আচ্ছা, বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের নাম কি? বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের নাম কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। তাহলে এই যে ইকোনমি রিলেটেড যত ডিসিশন আছে এগুলো কিন্তু একটা দেশের সেন্ট্রাল ব্যাংক নিয়ে থাকে। সো টাকা ছাপাতে হবে কিনা বা কতটুকু পরিমাণে ইকোনমি কন্ট্রোলে নিয়ে আসতে হবে এই সব কিছু ডিসিশন কার? বাংলাদেশ ব্যাংকের। কিন্তু যখন অনেক বেশি পরিমাণে টাকা ছাপানো হয়ে যায় তখন কি হয়ে যায়, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অনেক বেড়ে যায়। এই যে এখন এই যে টাকাটা ছাপিয়েছে না, এখন দেখবেন প্রোডাক্টের প্রাইস আরো বেড়েছে। এটা কি কারণ? কি কারণে? এই যে অনেক বেশি পরিমাণে টাকা ছাপানো হয়েছে, এখন আপনার আমার হাতে প্রয়োজনের বেশি অ্যামাউন্ট থাকবে। যখন মানি সাপ্লাইটা বেশি থাকে তখন কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, একটা আরেকটা एग्जांपल দেই। এক মিনিট, সিটি ব্যাংকের যে স্যালারি প্রত্যেকটা এমপ্লয়ি মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে 10,000 করে বাড়ানোর একটা অফার দেওয়া হয়েছে, শুনেছেন? এটা কি আগে ছিল? আগে কিন্তু ছিল না, রিসেন্টলি। তাহলে তার মানে আমরা কি বুঝতে পারছি, ইনফ্লেশন রেট অনেক হাই। ঠিক আছে, হোয়াট ওয়াজ ইওর কোশ্চেন? আমরা বলছি যে কালকে নিউজে দেখছি বাংলাদেশ ইকোনমিক্সের দিকে 1 নম্বর আছে। বাংলাদেশ ইকোনমিক্সের দিক থেকে 1 নম্বর। এটা কি মোবাইল অ্যাপে, মোবাইলে নাকি অ্যাপে যমুনা টিভি খবর আছে ইকোনমিক্সে বাংলাদেশ নাম্বার 1? ইজ ইট রিয়েলি ট্রু? আমি শুনছি কিন্তু ইকোনমিক্সের মধ্যে এটা ইকোনমিক্স ছিল নাকি অন্য কিছু ছিল না, কিন্তু হয়েছে কিছু। আচ্ছা, ঠিক আছে, আমাদের অথেন্টিসিটি লাগবে, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, এই পয়েন্টে নিয়ে কার কোনো সমস্যা আছে? আচ্ছা, এই বিষয়টা একটু দেখেন। এইখানে আনএমপ্লয়মেন্ট আর ইনফ্লেশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট একদম নর্মাল পার্সপেক্টিভ থেকে আমি বলি। একটু করোনার এক্সাম্পল দিয়ে বলি। 2020-21-এর দিকে যখন একেবারে কোভিডের কারণে সবকিছু অফ ছিল, তখন ইকোনমিক কন্ডিশন অনেক খারাপ হয়ে গিয়েছিল না? ওই সময়টাতে অনেকে চাকরিচ্যুত হয়েছে না? কারণ কি, কোম্পানিজ গুলো এত স্যালারি দিয়ে এমপ্লয়িজ সাস্টেইন করে রাখতে পারছিল না। সো নর্মালি আমরা কি বুঝতে পারছি, ইনফ্লেশনের কারণে যখন অনেক বেশি ইনফ্লেশন হয়ে যায় বা ইকোনমি ডাউন করে তখন আনএমপ্লয়মেন্টের সংখ্যা অনেক বেড়ে যায়। ঠিক আছে, কারণ আবার হাই পেমেন্ট করতে হয় কি এমপ্লয়িজদের। কিন্তু যখন আফটার 2-3 ইয়ার্স ইকোনমিটি একটু সাস্টেইন করা, মানে একটু সুন্দরভাবে আসার চেষ্টা হয়, কারণ সাডেনলি যখন ইকোনমিক কন্ডিশন ফল করে এরপর তো ওই কান্ট্রি রিকভার করার চেষ্টা করে, রাইট? এরপর যখন রিকভারির দিকে যায় তখন ইনফ্লেশন বাড়ুক, আনএমপ্লয়মেন্টটা কি আস্তে আস্তে কমতে থাকে, অপোজিট ডিরেকশনে তাহলে চলে যায়। যখন সাডেনলি ইনফ্লেশনটা হবে তখন দুইটাই একসাথে বাড়বে, আফটার 2-3 ইয়ার্স সেটা কি বিপরীত দিকে যেতে থাকবে। এখানে এই কথাটাই বলেছে, দেখেন, many economic policies push inflation and unemployment in opposite direction, যেটা in short run 1 to 2 years or 3 years এর মধ্যে হতে থাকে। ঠিক আছে, সো আমরা শুরুর দিকে 7টা প্রিন্সিপাল পড়েছিলাম। আজকে ইকোনমিক্সের আমরা আরো 3টা প্রিন্সিপাল পড়লাম। এই ছিল প্রথম যে পোর্শনটা ডিসিশন মেকিং, সেটা 4টা প্রিন্সিপাল। এটা ছিল হাউ পিপল ইন্টারঅ্যাক্ট, সেটা 3টা প্রিন্সিপাল। এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, যেটা আমরা আজকের ক্লাসে শেষ করলাম। ঠিক আছে, আপনাদের ফার্স্ট চ্যাপ্টার ইকোনমিক্সের এখানেই ডান। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে সেকেন্ড চ্যাপ্টারে যাব, ওকে? যেটা আপনাদের ডিমান্ড সাপ্লাই, মানে ইকোনমিক্সের বেসিক থিম ডিমান্ড এন্ড সাপ্লাই, সেইটা নিয়ে। ওকে।